সুপ্রিয় বিসিএস ও ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিক ট্রান্সলেশন ক্লাসের আজকে 13তম ক্লাস। আমরা এই ক্লাসে দেখব বিশেষ করে বড় সেন্টেন্স কিভাবে অনুবাদ করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে। আজকে আমাদের এই ম্যাটারটি মূলত রিলেটিভ প্রনাউনের উপর ভিত্তি করে আমরা আজকের প্যাসেজ ট্রান্সলেশনটি দেখব। অর্থাৎ রিলেটিভ প্রনাউনের যথাযথ ব্যবহার বাক্যে আমরা করতে পারি কিনা এটা মূলত দেখব। আমাদের এই ম্যাটারটি নেওয়া হয়েছে হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের 7th এডিশন পেজ 81। এটা আপনারা পাবেন যাদের কাছে হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইটি আছে 7th এডিশনের পেজ 81। অন্যান্য এডিশনে হয়তো পেজটা মিলবে না, সব এডিশনেই আছে, এটা সব এডিশনেই পাবেন, তবে পেজগুলো হয় ডিফারেন্ট হবে। তাহলে আমরা চলুন শুরু করি। প্রথম লাইনে চলে যাই। প্রথম লাইনে যেটা আছে যে আমরা যারা বিসিএস প্রাক নির্বাচনী পরীক্ষায় ভালো করেছি তারা লিখিত পরীক্ষায় ভালো করতে দিনরাত খাটাখাটি শুরু করেছি। আমরা যারা উই হু, মানে একটা রিলেটিভ প্রোনাউন হু এর ব্যবহার আসবে। আমরা একটু দেখি। আমরা যারা উই হু বিসিএস প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো উই হু হ্যাভ পাসড BCS preliminary test, তাহলে উই হু হ্যাভ পাসড BCS preliminary test এই পর্যন্ত আমরা মোটামুটি সহজেই পারবো। তারপরে দেখা যাচ্ছে তারা লিখিত পরীক্ষায় ভালো করতে দিনরাত খাটাখাটি শুরু করেছি। এই যেখানে একটা বাংলায় আছে তারা, এটা আমরা অনুবাদ করতে গিয়ে অনেকেই যেটা করি সেটা হলো ভুলক্রমে আমরা একটা দে ব্যবহার করি। কিন্তু রিলেটিভ প্রোনাউনের নিয়ম হলো রিলেটিভ প্রোনাউনের অপর অংশে অন্য কোনো প্রোনাউন ব্যবহার করা যাবে না। অন্য কোনো প্রোনাউন যেমন উই, দে, হি, শি, ইউ এগুলো ব্যবহার করা যাবে না। কারণ রিলেটিভ প্রোনাউন ইউ একটা প্রোনাউন, আবার আরেকটা যদি লিখি দে তাহলে দুইটা প্রোনাউন হয়ে যাচ্ছে, সেটা করা যাবে না। তাহলে উই হু হ্যাভ পাসড BCS প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ভালো করে দিনরাত খাটাখাটি শুরু করেছি। তাহলে শুরু করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাভ স্টার্টেড। স্টার্টের পরে জিরান্ড হয়, স্টার্ট এর পরে জিরান্ড হয়, তাহলে হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা শুরু করেছি, এটাই হলো খাটাখাটি শুরু করেছি। হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং হার্ড, লিখিত পরীক্ষায় ভালো করতে টু ডু ওয়েল ইন রিটেন টেস্ট, টু ডু ওয়েল ইন রিটেন টেস্ট। তাহলে দেখেন এখানে রিলেটিভ প্রোনাউন আমরা ব্যবহার করলাম উই হু হ্যাভ পাসড BCS প্রিলিমিনারি টেস্ট। এখানে কিন্তু দে ব্যবহার করা যাবে না, সরাসরি হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং হার্ড টু ডু ওয়েল ইন রিটেন টেস্ট। যারা হু এর পরে দে ব্যবহার করেন এ তারার জন্য, তারা একটু খেয়াল রাখবেন যে রিলেটিভ প্রোনাউনের অপর অংশে অন্য কোনো প্রোনাউন যেমন হি, শি, দে, উই, ইউ এগুলো ব্যবহার করা যাবে না। পরের লাইনটা দেখেন, অপরদিকে যে সকল ছাত্রছাত্রী প্রাক নির্বাচনী পরীক্ষার পূর্বে অলস সময় কাটিয়েছে তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে এবং হতাশায় ভুগছে। অপরদিকে অন দ্য আদার হ্যান্ড, হলো একটা কানেক্টর। তাহলে এখানে একটা কানেক্টর ব্যবহার করলাম অন দ্য আদার হ্যান্ড। যে সকল ছাত্রছাত্রী প্রাক নির্বাচনী পরীক্ষার পূর্বে অলস সময় কাটিয়েছে, যে সকল ছাত্রছাত্রী দ্য স্টুডেন্টস হু কাটিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে স্পেন্ট লেজি টাইম। দেখেন দ্য স্টুডেন্টস হু হ্যাভ স্পেন্ট লেজি টাইম প্রাক নির্বাচনী পরীক্ষার পূর্বে বিফোর প্রিলিমিনারি টেস্ট, তারা অকৃতকার্য হয়েছে এবং হতাশায় ভুগছে। এখানে আবার দে দেওয়া যাবে না, তাহলে হ্যাভ ফেইলড and are suffering from frustration,
ফ্রাস্ট্রেশন। তাহলে একটু দেখেন, on the other hand, the students who have spent lazy time before preliminary test have failed, ফেল করেছে মানে অকৃতকার্য হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এন্ড এখানে এবং হতাশায় ভুগছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এন্ড আর সাফারিং, এখানে কিন্তু হ্যাভ সাফার্ড না, এখানে আর সাফারিং ফ্রম ফ্রাস্ট্রেশন। সাফারের সাথে একটা প্রিপোজিশন হয়, সেটা হলো ফ্রম। এটা কারো অজানা নয় যে বিসিএস প্রিলিমিনারি লিখিত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা কারো অজানা নয় যে, দেখেন এটা কারো অজানা নয় যে, ইট ইজ নট আননোন টু এনিওয়ান দ্যাট, দেখেন ইট ইজ নট আননোন টু এনিওয়ান দ্যাট, ইট ইজ নট আননোন টু এনিওয়ান দ্যাট, এটা কারো অজানা নয় যে বিসিএস লিখিত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা থেকে সম্পূর্ণ ভিন্ন। বিসিএস রিটেন টেস্ট ইজ fully different from BCS preliminary test. It is not unknown to anyone that BCS written test is fully different. এখানে ফুললি ব্যবহার করতে পারি, কোয়াইট ইউজ করতে পারি, কমপ্লিটলি ইউজ করতে পারি। ফুললি ডিফারেন্ট ফ্রম preliminary test. দেখেন তাহলে it is not unknown to anyone that BCS written test is fully different from preliminary test. যে সকল ছাত্রছাত্রী 200 নম্বরের ইংরেজি পরীক্ষায় ভালো করে তারা ভাইভা পরীক্ষার জন্য নির্বাচিত হয়। যে সকল ছাত্রছাত্রী 200 নম্বরের ইংরেজি পরীক্ষায় ভালো করে তারা ভাইভা পরীক্ষার জন্য নির্বাচিত হয়। তাহলে the students who do well বা who cut a good figure, the students who do well, এই পর্যন্ত পড়া যায়। এখানে একটা ভুল হয়, এই 200 নম্বরের ইংরেজি পরীক্ষায়, এই 200 নম্বরের ইংরেজি পরীক্ষায় এই যে অনুবাদ করতে আমরা অনেকেই ভুল করি। এটা আসলে কি হবে দেখেন, 200 নম্বরের ইংরেজি পরীক্ষায় the students who do well in English in 200 marks of 200 marks না, do well in English in 200 marks, do well in English in 200 marks আর ভাইভা পরীক্ষার জন্য নির্বাচিত, আর সিলেক্টেড ফর ভাইভা, আর সিলেক্টেড ফর ভাইভা, ভাইভা বোস বা ভাইভা বোর্ড বা ভাইভা। তারপরে দেখেন বিশেষ লিখিত পরীক্ষায় বিশেষ করে ইংরেজিতে ভালো করতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। একটু লাইনটা দেখেন, এই লাইনটা আমরা অনেকেই লিখতে পারি না, কারণ এখানে সরাসরি সাবজেক্ট নেই। বিশেষ লিখিত পরীক্ষায় বিশেষ করে ইংরেজিতে ভালো করতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। এখানে বিসিএস লিখিত পরীক্ষায় বিশেষ করে ইংরেজিতে ভালো করতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। সাবজেক্ট না থাকলে ব্যক্তি বুঝালে আমাদের একটা সাবজেক্ট ধরতে হয়, সেটা ONE অথবা অর্থ অনুযায়ী অন্য কোনো সাবজেক্ট। তাহলে এখানে বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষায় বিশেষ করে ইংরেজিতে ভালো করতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে দেখেন এখানে one will have to work hard, one will have to work hard, one will have to work hard করতে চাইলে, পরীক্ষা ভালো করতে চাইলে একটা ইফের ব্যবহার আসবে, করতে চাইলে ইফ, যদি করতে চায়, ইফ one wants to do well in BCS লিখিত পরীক্ষা, in BCS written exam, BCS written exam, especially in English। দেখেন
one will have to work hard if one wants to do well in BCS written exam, especially in English. অথবা এরকম লেখা যায় one will have to work hard to do well in BCS written exam, especially in English. if ছাড়া to do well দ্বারা করতে পারবেন। তো এই স্পেশালি বানানটা দেখেন ESPECIALLY, স্পেশালি। এখানে আমরা দুইটা স্পেশালি জানি, একটু দেখেন। স্পেশালি হলো উইথ স্পেশাল কেয়ার, উইথ স্পেশাল কেয়ার, সরি এটা হলো পার্টিকুলারলি, স্পেশালি পার্টিকুলারলি বা এক্সক্লুসিভলি। স্পেশালি, পার্টিকুলারলি বা এক্সক্লুসিভলি মানে শুধু শুধু, তাহলে এক্সাম স্পেশাল ইংলিশ, বিশেষ করে বা শুধু ইংরেজিতে। আর আরেকটা আছে স্পেশালি, যেটা এটা হলো উইথ স্পেশাল কেয়ার, উইথ স্পেশাল কেয়ার। যেমন এটার এক্সাম্পল যদি বলেন দিস বিফ হ্যাজ স্পেশালি বিন কুকড, আমরা যদি বলি দিস বিফ হ্যাজ স্পেশালি বিন কুকড, এই মাংসটা, গরুর মাংসটা বিশেষভাবে রান্না করা হয়েছে, মানে বিশেষ কায়দা কানুন করে, হয়তো বেশি স্পাইসি যুক্ত অথবা কম স্পাইসি যুক্ত, অথবা বেশি সিদ্ধ কম সিদ্ধ, ভুনা ঝোল, এরকম আর কি। তাহলে উইথ স্পেশাল কেয়ার, বিশেষ যত্ন করে, একটু ভিন্নভাবে। আর স্পেশাল ESPECIALLY এটা হলো পার্টিকুলারলি বা এক্সক্লুসিভলি। যে সকল ছাত্রছাত্রীর নিয়মিত ইংরেজি লেখার অভ্যাস আছে তারা সময় মতো পরীক্ষা শেষ করতে পারে। এখানেও রিলেটিভ প্রোনাউনের ব্যবহার দেখেন, যে সকল ছাত্রছাত্রীর নিয়মিত ইংরেজি লেখার অভ্যাস আছে, তাহলে যেটা হবে দ্য স্টুডেন্টস হু হ্যাভ দ্য হ্যাবিট অফ রাইটিং ইংলিশ রেগুলারলি, দ্য স্টুডেন্টস হু হ্যাভ দ্য হ্যাবিট অফ, the students who have the habit of writing English regularly, writing English regularly, the students who have the habit of writing English regularly, তারা সাধারণত পরীক্ষা শেষ করতে পারে, can finish the exam timely, can finish the exam timely. The students who have the habit of writing English regularly can finish the exam timely. The students who have the habit of writing English regularly can finish the exam timely. এখানে they ব্যবহার করা যাবে না, they can finish বলা যাবে না, শুধু finish the exam timely। আর যাদের নিয়মিত লেখার অভ্যাস নেই তারা সময়মতো পরীক্ষা শেষ করতে পারে না, কারণ তাদের হাত দ্রুত চলে না। একটু দেখেন, এই যে এখানে একটা শব্দ আছে আর, এটা একটা কানেক্টর, এটা একটা কানেক্টর। এই আর ইংরেজি আমরা এখানে এগেইন লিখবো, এগেইন। আর ইংরেজি হবে এগেইন। এগেইন যাদের নিয়মিত লেখার অভ্যাস নেই, দ্য স্টুডেন্টস হু হ্যাভ নট দ্য হ্যাবিট অফ রাইটিং রেগুলারলি, দ্য স্টুডেন্টস হু হ্যাভ নট দ্য হ্যাবিট of writing, again the students who have not the habit of writing regularly। এখন দেখেন এখানে আমরা অনেকেই ডু নট হ্যাভ দ্য হ্যাবিট অফ রাইটিং রেগুলারলি লিখি, ডু নট হ্যাভ, হ্যাঁ দুইটাই কারেক্ট। হ্যাভ নট দ্য হ্যাবিট অফ এটা হলো ব্রিটিশ ইংলিশ, ডু নট হ্যাভ দ্য হ্যাবিট অফ এটা হলো আমেরিকান ইংলিশ। তবে মিক্স আপ না করা ভালো, যখন আপনি লিখবেন, যদি ব্রিটিশ ইংলিশে লেখেন পুরোটাই ব্রিটিশ ইংলিশে লিখবেন, আমেরিকান ইংলিশে লিখলে পুরোটাই আমেরিকান ইংলিশে লিখবেন, এটা হলো ভালো। তাহলে এগেইন দ্য স্টুডেন্টস হু হ্যাভ নট দ্য হ্যাবিট অফ রাইটিং রেগুলারলি, যাদের নিয়মিত লেখার অভ্যাস নেই, পরীক্ষা শেষ করতে পারে না, ক্যান নট ফিনিশ দ্য এক্সাম টাইমলি, ক্যান নট ফিনিশ দ্য এক্সাম টাইমলি, ফিনিশ দ্য এক্সাম টাইমলি বিকজ, হ্যাঁ তারা তাদের হাত দ্রুত চলে না। দ্রুত চলে না মানে হলো তারা লেখায়
আস্তে আস্তে লেখে বা দ্রুত লিখতে পারে না, বিকজ দে আর স্লো অ্যাট রাইটিং, বিকজ দে আর স্লো at writing. Again, the students who have not the habit of writing regularly cannot finish the exam timely because they are slow at writing. Because they are slow at writing. তাছাড়া শব্দ স্মরণ ও তা বাক্য উপস্থাপন করতেও তাদের বেশি সময় লাগে। তাছাড়া শব্দ স্মরণ ও তা বাক্য উপস্থাপন করতেও তাদের বেশি সময় লাগে। তাছাড়া besides শব্দ স্মরণ ও তা বাক্য উপস্থাপন করতেও রিমেম্বারিং ওয়ার্ডস বা রিকলিং ওয়ার্ডস তাদের বেশি সময় লাগে। দে নিড মোর টাইম বা দে রিকোয়ার মোর টাইম। তাহলে দেখেন এখানে আমরা একটা কানেক্টরস দিব, সেটা হলো besides they need হ্যাঁ বেশি সময়, much more time to recall words and to present the same in the sentences. And besides, they need much more time to recall words and to present the same in the sentences. Besides, they need much more word to recall words and to present the word. Present the same. এখানে দেখেন present আমরা লিখেছি the same আন্ডারলাইন করে দেখাচ্ছি। present the same, same বলতে কি ওই ওয়ার্ডস গুলো। present the words in the sentences, শব্দ রিপিটেশন অ্যাভয়েড করার জন্য the sameটা ব্যবহৃত হয়। আমরা আগে ওয়ার্ডস লিখেছি, এখন ওয়ার্ডস শব্দটা না লিখে আমরা লিখলাম the same। তাহলে besides they need much more time to recall the words and to present the same in the sentences. কখনো কখনো এমনও দেখা যায় যে কিছু ছাত্রছাত্রী অনুবাদ অংশটুকুর উত্তর করার মতো পর্যাপ্ত সময় পায় না, শুধুমাত্র মন্থর গতির কারণে। দেখেন কখনো কখনো এমনও দেখা যায় যে, তাহলে এমনও দেখা যায় প্যাসিভ ফর্ম, সামটাইমস বা অ্যাট টাইমস ইট ইজ অলসো সিন দ্যাট। সামটাইমস লিখতে পারেন অথবা অ্যাট টাইমস লিখতে পারেন, অ্যাট টাইমস অথবা সামটাইমস it is also seen that যে তার কিছু কিছু ছাত্রছাত্রী, some students do not get enough time, in that some students do not get enough time enough এখানে একটু দেখেন do not get enough time, অনেকেই টাইম এনাফ লেখে। এখানে একটা যদি খেয়াল রাখতে হবে, এনাফটা নাউনের পূর্বে বসে, টাইমটা নাউনের পূর্বে, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে। এনাফটা বসে নাউনের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে। এখানে যেহেতু নাউন আছে, এনাফটা থাকবে টাইমের পূর্বে। তাহলে ইট ইজ অলসো সিন দ্যাট সাম স্টুডেন্ট ডু নট গেট এনাফ টাইম টু আনসার ট্রান্সলেশন পার্ট, শুধুমাত্র মন্থর গতির কারণে, অনলি ফর দেয়ার টার্ডিনেস বা স্লোনেস দেখেন at times it is also seen that some students do not get enough time to answer translation part only for their tardiness বা slowness. আমরা যারা এ দলে তাদের হতাশ হওয়ার কিছু নেই, দেখেন we who are in this group have nothing to get frustrated. We who are in this group have nothing to get frustrated. We who are in this group have nothing to get frustrated. আমাদের যে কাজটি করতে হবে তা হলো পাঠ্যসূচি ভালোভাবে বুঝে পড়া শুরু করতে হবে। আমাদের যে কাজটি করতে হবে এখন দেখেন
তাহলে পাঠ্যসূচি ভালোভাবে বুঝে পড়া শুরু করতে হবে। এই লাইনটা অনেকেই লিখতে গিয়ে অসুবিধার মধ্যে পড়ে, লিখতে মিলাতে পারে না। এটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি কমপ্লেক্সে করতে চান তাহলে সেটা একটু কমপ্লিকেটেড হবে। এটাকে সহজ করে আপনি কম্পাউন্ডে বা সিম্পলে করতে পারেন। এখানে আমি দুইটা জিনিস দেখাচ্ছি। আমাদের যে কাজটি করতে হবে, দ্য টাস্ক অথবা দ্য থিং দ্যাট উই উইল হ্যাভ টু ডু, the thing that we will have to do is to understand the syllabus well, তারপর before starting before starting reading, the thing that we will have to do, আমাদের যে কাজটি করতে হবে is, তা হলো to understand the syllabus well before starting reading। এটা লিখতে পারেন or দিয়ে লিখতে পারেন, or সহজ করে যদি করতে চান, যারা এটা জটিল মনে করেন তারা লিখতে পারেন we will have to understand the syllabus well and then we will have to start reading। সহজ যদি করি আমরা, সেন্স করে সহজ করে ফেলি, সেটা হলো আমাদেরকে সিলেবাসটি আগে বুঝতে হবে, তারপর পড়া শুরু করতে হবে, অথবা পড়া শুরু করার পূর্বে আমাদেরকে সিলেবাসটি বুঝতে হবে। অর্থাৎ উই উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস ওয়েল বিফোর স্টার্টিং রিডিং। তাহলে উই উইল হ্যাভ টু স্টার্ট রিডিং বিফোর স্টার্টিং রিডিং। দেখেন, উই উইল হ্যাভ টু স্টার্ট রিডিং, we will have to we will have to understand the syllabus well। এখানে হবে we will have to understand the syllabus well, before starting reading। we will have to understand the syllabus well before starting reading, অর্থাৎ পড়া শুরু করার পূর্বে আমাদেরকে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। এটাই হলো ওইটা, আমাদের যে কাজটি করতে হবে তা হলো পাঠ্যসূচি ভালোভাবে বুঝে পড়া শুরু করতে হবে। আপনাকে সেন্সটা ডেভেলপ করতে পারলেই হবে। তাহলে এটা আমরা সেন্স অনুযায়ী করলাম দ্বিতীয়টা, আর এটা একদম আমরা যে স্ট্রাকচারে দেওয়া আসে সেই স্ট্রাকচারে গিয়েছি। একই সাথে আমাদেরকে নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। At the same time we will have to build up the habit of writing। দেখেন, একই সাথে at the same time আমাদেরকে নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। we will have to build up the habit of, at the same time we will have to build up the habit of writing regularly। দেখেন, at the same time we will have to build up the habit of writing regularly। at the same time একই সাথে we will have to build up the habit of writing regularly। আমরা পরীক্ষায় যে প্রবন্ধগুলো লিখি তা হতে হবে তথ্যমূলক। দেখেন, এখানে the essays that we write in the exam will have to be informative। the essays that we write in the exam will have to be informative। The essays that by which we write in the exam will have to be informative। The essays that we write in the exam will have to be informative। তবে আমাদের হাতে পর্যাপ্ত তথ্য না থাকলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। এখন দেখেন, এই যে তবে ইংরেজিতে একটা কানেক্টরস আসবে, সেটা হলো হাউএভার। এখানে একটা কানেক্টরস, তবে হাউএভার
however, if we do not if we have not sufficient information in our hand, but do not have sufficient information in our hand, if we have not sufficient information in our hands, আমরা হাত গুটিয়ে বসে থাকবো না, মানে আমরা অলস বসে থাকবো না। We will not remain seated lazily. We will not remain seated lazily. দেখেন, if however, if we have not sufficient information in our hands, we will not remain seated lazily. এই remain এর পরে আমরা seated দিয়েছি, remain এর পরে আরেকটি ভার্ব থাকলে ভার্বের past participle ফর্ম হয়। এরকম আরো শব্দ আছে যে গেট এর পরে ভার্ব থাকলে ভার্বের past participle ফর্ম, ফিল এর পরে ভার্ব থাকলে ভার্বের past participle ফর্ম। গেট, ফিল, রিমেইন এর পরে যদি আরেকটি ভার্ব থাকে ভার্বের past participle ফর্ম বসে। পরীক্ষার প্রতিটি সেকেন্ড আমরা লেখার কাজে লাগাবো, কারণ লিখিত পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে প্রতিটি পরীক্ষার প্রতিটি সেকেন্ড আমরা লেখার কাজে লাগাবো। তাহলে উই উইল ইউটিলাইজ every second of the exam, every second of the exam in writing. We will utilize every second of the exam in writing because there is no negative marking. There is no negative marking in a written test. We will utilize every second of the exam in writing because there is no negative marking in written test. Second, we will utilize every second of the exam in writing because there is no negative marking in written test. এইভাবে আমাদের অনুবাদগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, শুদ্ধ করতে হবে এবং সত্যিকার অর্থে অনেক ভালো। আমরা অনুবাদে যদি 80% মার্কস পেতে চাই বা 70% প্লাস নাম্বার পেতে চাই, তাহলে এইভাবে অনুবাদগুলো আমাদের একটু সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে। তবে যাদের সর্বাঙ্গে ব্যথা, মানে যারা স্ট্রাকচার পারেন না, শব্দ পারেন না, আবার লিখতেও পারেন না, তাদের কিন্তু অনুবাদ এত সহজেই হবে না। এটার জন্য যেটা করতে হবে, যারা ভালো অনুবাদ শিখতে চায় প্রথমে স্ট্রাকচারটা শিখতে হবে। আমরা এটা রিলেটিভ প্রোনাউন বলেছি, যে রিলেটিভ প্রোনাউন রিলেটেড অনুবাদ। আমরা আমাদের এই বইটাতে হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এটা এখন বর্তমানে 7th এডিশনটা বাজারে আছে। তো অনেকের কাছেই বইটা আছে, যাদের কাছে নেই বইটা সংগ্রহ করেন। এটার পেজ, এই লেসনটা পেজ 81, এখান থেকে প্রথমে রিলেটিভ প্রোনাউনটা ভালো করে পড়ে ফেলবেন। রিলেটিভ প্রোনাউনটা পড়ার পরে তারপরে আপনি এই অনুবাদটা করেন। যারা একটু দুর্বল তারা যে কাজটি করবেন সেটা হলো স্ট্রাকচারগুলো ভালো করে পড়বেন। প্রথমে স্ট্রাকচারগুলো ভালো করে পড়ার পরে এই স্ট্রাকচারের শেষে যে অনুবাদটা দেওয়া আছে সেটা করবেন। করার পরে আপনি আনসারটা মেলাবেন। করার সময় আপনি আনসারটা দেখবেন না, সম্পূর্ণ নিজের মতো করে করবেন। করার পরে তারপর আনসারটা মিলাবেন। কিন্তু আমরা অনেককেই দেখি যে একটা লাইন আটকে গেছে, আনসারটা দেখে ফেলছে, তারপর আবার করতেছে। এভাবে করলে আপনি খুব বেশি আউটপুট পাবেন না। আপনি যা পারেন, যে লাইনটা পারেন না ফাঁকা রেখে পরের লাইনে চলে যান। এভাবে আপনি পুরো অনুবাদটা প্র্যাকটিস করার পরে আনসারে আসেন। তখন আনসার যখন দেখবেন, তখন দেখবেন যে আপনার অনেকগুলা বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই বইটা প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত, ঢাকা। এটা সারা বাংলাদেশে আপনারা পাবেন, সারা বাংলাদেশেই আপনারা বইটা পাবেন। কুরিয়ার করেও নিতে পারবেন যে কোনো লাইব্রেরি থেকে। বই কোথাও পেতে সমস্যা হলে আমাদেরকে মেসেজ দিতে পারেন। আমরা সেক্ষেত্রে আমাদের প্রকাশনীয় কুরিয়ার করে থাকে, আপনারা সংগ্রহ করতে পারবেন। তাহলে আপনারা যেটা হলো প্রথমে স্ট্রাকচারগুলো ভালো করে পড়বেন। আমরা স্ট্রাকচারগুলো ভালো করে পড়ব, তারপরে অনুবাদে যাব। যারা স্ট্রাকচার পারি না, যেমন ধর প্যাসিভ সেন্টেন্স যারা বুঝি না, রিলেটিভ প্রোনাউন যারা বুঝি না, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যারা বুঝি না, পজিশন অফ অ্যাডভার্ব যারা বুঝি না, মডাল ভার্বসের ব্যবহার যারা বুঝি না, এগুলো না বুঝে আপনি অনুবাদ করতে গেলে আপনার অনুবাদটা বিশাল কঠিন মনে হবে পর্বত সমান চাপ আপনি অনুভব করবেন, আপনি কিছুই লিখতে পারবেন না। তাদের জন্য অনুবাদ নয়।
যারা একদম বেসিকে অনেক দুর্বল তারা প্রথমে বেসিক ইস্যুগুলো ক্লিয়ার করেন, তারপরে অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে অনুবাদের জন্য যেগুলো লাগে সেগুলো ক্লিয়ার করেন, তারপরে অনুবাদের দিকে আসেন। যারা খুব দুর্বল তারা কখনোই আগে অনুবাদ করতে যাবেন না, তাহলে আপনাদের ইংলিশ ফোবিয়া তৈরি হতে পারে। হ্যাঁ, যারা মোটামুটি পারি তা আমরা অনুবাদ করবো। স্ট্রাকচার ডেভেলপমেন্টের পরে আমরা অনুবাদের কথা বলি। আর শব্দ শেখার জন্য আমরা একটা বই পড়াই, সেটা হলো এই বইটা, ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন। এখানে অ্যাবাউট 7000 কম্পাউন্ড ওয়ার্ড রয়েছে, 7000-এর মতো কম্পাউন্ড ওয়ার্ড রয়েছে, 2-3টা শব্দ মিলে যে শব্দ সেই শব্দগুলো আপনারা এই কম্পাউন্ড ওয়ার্ড বাংলা থেকে ইংরেজিগুলো শিখবেন। বাংলা থেকে ইংরেজি বইটার নাম হলো ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন। ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন, এটা 5th এডিশন মার্কেটে আছে। এটা প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত, ঢাকা। 2টা বই লিখেছেন এম মোস্তফা কামাল। আপনারা বইগুলো সংগ্রহ করে পড়তে থাকেন এবং আমাদের এই যে ভিডিওগুলো দিচ্ছি এগুলা নিয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে সেগুলা এখানে কমেন্টস করতে পারেন। নতুন কোনো কিছু যদি আপনারা পেতে চান, কোনো কঠিন টপিকের উপর যদি কোনো আলোচনা পেতে চান, সেটা আপনারা কমেন্টসে উল্লেখ করতে পারেন। আমরা চেষ্টা করব যে আপনাদের যে থার্স্ট ফর নলেজ সেটাকে স্যাটিসফাই করবার, সেটাকে অনার করে ওইটার উপর ভিডিও দেওয়ার। তো আপনারা আমাদেরকে জানাবেন যে কোনো বিষয়ের উপর যদি আপনারা ভিডিও পেতে চান সেটা আমাদেরকে মেসেজে জানাবেন। আর যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখলেই আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তখনই আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। অনেকেই অভিযোগ করেন যে স্যার আমাকে সবগুলো ভিডিও পাই না। হ্যাঁ, আপনি নোটিফিকেশন বাটনটা অন করা না থাকে তাহলে কিন্তু আপনি ভিডিও পাবেন না। আমরা প্রায় রেগুলার প্রতিদিনই একটা করে ভিডিও দেই। আমরা চেষ্টা করছি প্রতিদিনই একটি করে ভিডিও দেওয়ার। তো নোটিফিকেশন বাটনটা অন করে রাখলেই, অর্থাৎ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখলেই আপনি ভিডিওগুলো পাবেন। আর অনেকে আমাদের যেটা হলো অনেকগুলো প্লে লিস্ট আছে। আপনি প্রথমে চ্যানেলে ঢুকে দেখবেন প্লে লিস্ট, এই বিসিএস রিটেনের জন্য প্লে লিস্ট আছে, বেসিকের জন্য আছে, ব্যাংক জব রিটেনের জন্য আছে, বিসিএস প্রিলিমিনারি আছে, বিসিএস ভাইভা স্পিকিং আছে, ভাইভা জেনারেল স্পিকিং আছে। তো ওই বিষয় যে আপনি যেটা দেখতে চান সেটা ওই প্লে লিস্টে গিয়ে খুঁজবেন, ওইখানে দেখবেন যে সবগুলা ভিডিও আছে। এই জন্য আপনারা আপনার ডিজায়ার্ড ভিডিওগুলা প্লে লিস্টে গিয়ে খুঁজবেন। হ্যাঁ, তাহলে আপনি আপনার প্রত্যাশিত ভিডিওগুলো পাবেন। সবশেষে এই করোনা প্যান্ডেমিকের সময় সবার সুস্থতা কামনা করে এবং সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।